নমস্কার, আনকাট রাতের গল্পে আমি অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে বেশ কিছু মানুষের অজানা দিকগুলোকে তুলে ধরার জন্য। আসলে এই মানুষগুলো সব আমাদের চেনা চরিত্র, কিন্তু তাদের এই কাজগুলো আমাদের জানা হয়ে ওঠেনি বা কেউ জানায়নি। আজকে এমন একজন 50-এর দশকের বিখ্যাত বাংলা সিনেমার চলচ্চিত্রের অন্যতম কৌতুক অভিনেতা, তার এক অজানা গল্পই আপনাদের জানা। সেই প্রসঙ্গে বলে রাখি, যাকে নিয়ে মূলত এই গল্প তার কথায় পরে আসছি, কিন্তু যার জন্য এই গল্পেও সেই মানুষটি অকৃতদার এবং অবশ্যই সারা জীবন অবিবাহিত থাকা বাংলার দিলখোলা একজন অভিনেতা। কি নাম পরে বলি, তার আগে ঘটনাটা বলি। বাংলা চলচ্চিত্রের একজন পরিচালক, তার ভয়ঙ্করভাবে আর্থিক সমস্যা তৈরি হয় এবং আর্থিক অবস্থা বা সঙ্গতি এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছায় যে তিনি বাজার করার মতো পয়সাও জোগাড় করতে পারতেন না। 50-এর দশকে দাঁড়িয়ে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন একজন কৌতুক অভিনেতা। হ্যাঁ, প্রতিদিনের বাজারের টাকাটা তিনি দিতেন তাকে। সেই চিত্র পরিচালক তার বাজার করার পয়সা প্রতিদিন এই অভিনেতার বাড়িতে এসে তিনি নিয়ে যেতেন, এবং এই অভিনেতাও যতদিন বেঁচে ছিলেন তার প্রত্যেক দিনের সেই বাজারের খরচের টাকা তিনি জুগিয়েছেন। এমনকি নিজের পকেটে যদি সেদিন পয়সা নাও থাকতো, তিনি অন্য জায়গা থেকে, অন্য কারো কাছ থেকে ধার করে এনেও তাকে টাকা দিতেন যাতে সে বাজার করতে পারে। এমনকি শুটিংয়ে বেরিয়ে গেছেন অনেক সকালে, যিনি চিত্র পরিচালক আসবেন বাজারের টাকা নিতে, সেটা মাথায় তার থাকতো, এবং তিনি তার যিনি পরিচারক বাড়ির, তার কাছে সেই টাকাটা রেখে যেতেন। এরকম মানুষ বা এই অভিনেতার কথা জানেন, যিনি আজীবন মৃত্যুর আগে পর্যন্ত একজন চিত্র পরিচালকের সংসার আর তার জন্য এই ধরনের প্রত্যেক দিন বাজারের টাকা পৌঁছে দিয়েছেন, কিন্তু কাউকে জানতে দেননি। হ্যাঁ, আসুন ঘটনাটা তাহলে খুলেই বলি। এই কৌতুক অভিনেতার নাম নৃপতি চট্টোপাধ্যায়। বাংলার 50-এর দশকের অন্যতম সেরা একজন কৌতুক অভিনেতা। বিয়ে থা করেননি, নির্ঝঞ্ঝাট মানুষ এবং দিলদার মানুষ। একজন চিত্র পরিচালক তার এই অভাবের কথা শুনে নৃপতিবাবু প্রত্যেক দিন তাকে সেই 50-এর দশকে 2 টাকা করে দিতেন। তখনকার দিনে 50-এর দশকে 2 টাকা মানে সারাদিনের একটা মধ্যবিত্ত পরিবারের পুরো বাজারটাই হয়ে যেত। এবং একটা দিনও ভুল করেননি তাকে সেই 2 টাকাটা যাতে তিনি এসে ফেরত চলে যান না নিয়ে, এমন কোনো ঘটনা কোনো দিন ঘটেনি। নিজের শুটিং থাকতেও তিনি বেরিয়ে যাওয়ার আগে তার পরিচারকের কাছে রেখে যেতেন সেই বাজারের টাকা, এবং চিত্র পরিচালককে ঘুণাক্ষরেও তিনি কারোর কাছে কোনো দিন সেই নাম বলেন। অদ্ভুত মজা কি জানেন তো, সেই চিত্র পরিচালক কোনোদিনই তার চলচ্চিত্রে নৃপতি চট্টোপাধ্যায়কে সুযোগ দেননি। হ্যাঁ, একটিও চলচ্চিত্রে তাকে কাজ দেননি। তারপরেও নৃপতি চট্টোপাধ্যায় গোপনীয়তা রক্ষা করে, যাতে কেউ না জানে, সেই চিত্র পরিচালককে যে সাহায্য করতেন সে কথা কখনো কাউকে বলেন। শুধুমাত্র কোনোভাবে খবরটা পেয়ে গিয়েছিলেন বসন্ত চৌধুরী। বসন্ত চৌধুরী তিনি খবরটা জানতে পেরে নৃপতির প্রতি তার শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল। এরকম মানুষ আমাদের জীবনযাত্রায় আছে, যাদের কথা আমরা হয়তো জানতেও পারি না। নৃপতি চট্টোপাধ্যায়কে একজন কৌতুক অভিনেতা হিসেবেই চলচ্চিত্রে রেখে দেওয়া হয়েছিল। মজার কথা কি জানেন, তার মতো অভিনেতাকে
যদি তুলসীবাবুর মতো একটা পরশ পাথর কিংবা 74.5 সেরকম সিনেমায় সুযোগ দেওয়া হতো, তাহলে হয়তো নৃপতি চট্টোপাধ্যায়কে নিয়ে আজকের দিনে অনেক কথা বলতে হতো। দুর্ভাগ্য, এরকম একটা অকৃতদার মানুষ, তার মানুষের পাশে দাঁড়ানোর এই গল্প বা সত্যি ঘটনাটা থেকে গেল অন্তরালে। কেবলমাত্র বসন্ত চৌধুরী একবার এক সাংবাদিক রবি বসুকে তিনি এই নৃপতিবাবুর ঘটনাটি বলেছিলেন, কিন্তু তিনিও সেই চিত্র পরিচালকের নামটা বলেন। ভাবতে পারেন মানুষ কতটা হৃদয়বান হলে এরকম একটা কাজ করতে পারে। বাংলা সিনেমায় শুধু নৃপতি চট্টোপাধ্যায় নয়, তারপরেও এরকম মানুষ এসছেন, অকৃতদার মানুষ, যিনি মানুষের পাশে দাঁড়িয়ে সহকর্মী সহ অভিনেতা অভিনেত্রীদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু কোনো কিছুকে পরোয়া না করে। চলুন আরেকজনের কথা বলি আজকের আনকাট রাতের গল্পে। কয়েকটা ঘটনার কথা বললে আপনাদের একটু সুবিধে হবে। ধরুন ঋত্বিক ঘটকের একটা নাটক তিনি রিহার্সাল করবেন, কিন্তু কোথাও ঘর পাচ্ছেন না। খবর পেয়ে শ্যামবাজারে একটি কাঠের মিস্ত্রিদের যে কাঠের জিনিসপত্র আসবাব তৈরির দোকান, সেই দোকান তিনি ব্যবস্থা করে দিলেন যাতে ঋত্বিক ঘটক তার জ্বালা নাটকের রিহার্সাল করতে পারেন। কিন্তু সেই ঘরটি এত অপরিষ্কার, এত নোংরা দেখে সেই রিহার্সালের আগে মুখে গামছা বেঁধে তিনি নিজে ঝাড়ু হাতে সেই ঘরটি পরিষ্কার করতে শুরু করলেন, যাতে ঋত্বিক ঘটকদের নাটকের রিহার্সালের কোনো অসুবিধে না হয়। হ্যাঁ, এরকম অভিনেতা বাংলা চলচ্চিত্রে ছিল। কখনো তিনি যে একজন বিখ্যাত অভিনেতা এটা ভেবে তিনি পিছিয়ে আসেননি, বরঞ্চ তাদের যাতে অসুবিধা না হয় তাই নিজে পাশের দোকান থেকে ঝাড়ু এনে তিনি নিজে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছিলেন মুখে গামছা বেঁধে সেই রিহার্সালের জন্য ঘরটির ব্যবস্থা তো করেছিলেন। আরেকবার একটি ঘটনা, বিভাস চক্রবর্তী তখন থিয়েটার ওয়ার্কশপ ছেড়ে দিয়েছেন, আর তারপর একটা নতুন নাটক তিনি রিহার্সাল করবেন, কিন্তু কোথায় করবেন? থিয়েটার ওয়ার্কশপ ছেড়ে দিয়েছেন, জায়গা কে দেবে? এই অভিনেতার একটা নাটকের দল ছিল যার নাম শিল্পায়ন, এবং তাদের যেখানে রিহার্সাল হতো, বিভাস চক্রবর্তীর এই ঘটনা জানার পর তিনি তার রিহার্সালের রুমটাকে, সেই ঘরটাকে দিয়ে দিয়েছিলেন বিভাসবাবুকে তার রিহার্সাল করার জন্য। বিভাস চক্রবর্তীও সারা জীবন তার এই পাশে এসে দাঁড়ানোর কথা কিন্তু ভোলেননি। এই অভিনেতা সম্পর্কে কত ঘটনা বলবো। একবার গীতা দে, অভিনেত্রী গীতা দে, তার কন্যা বা মেয়ের হঠাৎ করে অ্যাপেন্ডিক্সের সমস্যা, ইমিডিয়েট অপারেশন করতে হবে, কিন্তু টাকা কোথায়? টাকা জোগাড় হয়নি। খবর পেলেন এই অভিনেতা, 2-1 দিনের মধ্যে গীতাদের মেয়ের সেই অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য টাকা ব্যবস্থা তিনিই করে দিয়েছিলেন। সমিত ভঞ্জ, বিখ্যাত অভিনেতা সমিত ভঞ্জর মেয়ের অন্নপ্রাশন, সম্ভবত হ্যাঁ বড় মেয়ের অন্নপ্রাশন, সমস্ত আয়োজন হয়ে গেছে, ভিয়েন বসে গেছে, খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, কিন্তু দেশের বাড়ি থেকে যাকে টাকা আনতে পাঠিয়েছিলেন সমিত ভঞ্জ, বেচারি কলকাতায় আসার পথে তার সব টাকা পকেট মার হয়ে গেছে, এবং সে এসে যখন বলছে সমিত ভঞ্জের মাথায় হাত। এদিকে অন্নপ্রাশনের অনুষ্ঠান, রান্না বান্না সব প্রস্তুত, প্যান্ডেল রেডি, কিন্তু পেমেন্ট দেবেন কোথা থেকে তাদেরকে? মুশকিল আসান হয়ে এগিয়ে এলেন এই অভিনেতা।
পকেট থেকে গুনে গুনে 7,000 টাকা দিয়েছিলেন সমিত ভঞ্জকে, যাতে তিনি বিপদে না পড়েন। এই অভিনেতার সম্পর্কে আরও বেশ কিছু তথ্য। সবাই খারাপ মানুষ পৃথিবীতে আসেন না। যেমন ধরুন, তুমি যে আমার বলে একটি নাটকের প্রডিউসার যে কথা দিয়েছিলেন এই নাটকের অভিনয়ের জন্য চুক্তি অনুযায়ী যে টাকা দেবেন, শেষ পর্যন্ত সেই টাকা সেই প্রডিউসার দেন। কিন্তু এদিকে নাটকে অভিনয় করেছেন রবি ঘোষ, মাধবী মুখোপাধ্যায়, সন্তোষ দত্তর মতো অভিনেতারা। তিনি নিজের জমি বিক্রি করে এই রবি ঘোষ, সন্তোষ দত্ত, মাধবী মুখার্জিদের নাটকের পাওনা টাকা মিটিয়েছিলেন প্রডিউসার চুক্তি অনুযায়ী বলেও টাকা না দেওয়ার পরে। একবার মান্নাদের একটি গানের রেকর্ডিং হচ্ছে অজিত গাঙ্গুলির একটি ছবিতে, এবং সেখানে মান্নাদের গান রেকর্ড হয়ে যাওয়ার পর অজিত গাঙ্গুলি কাছে সেদিন টাকা নেই, মান্না দেখে 5,000 টাকা দিতে হবে, দিতে পারছেন না। খবর পাওয়া মাত্র এই অভিনেতা এসে মিটিয়েছিলেন মান্নাদের সেই 5,000 টাকা। এই মানুষটিকে আমরা ঠিক কতটা মূল্যায়ন করেছি বা কতটা চিনেছি, এর বাইরেও অসংখ্য এই অভিনেতার অনেক ঘটনা আছে। কে জানেন সেই অভিনেতা? তিনি অনুপ কুমার। এরকম মানুষের পাশে দাঁড়ানোর মতো, সহকর্মীদের পাশে দাঁড়ানোর মতো অভিনেতা মানুষ বাংলা চলচ্চিত্রে কতজন আছেন জানি না, কিন্তু অনুপ কুমারকে যারা অভিনেতা অনুপ কুমার হিসেবে চেনেন তারাও বোধহয় অনেকেই জানতেন না বা জানেন না যে অনুপ কুমার এভাবেই প্রত্যেকটি সহকর্মীর পাশে নিজেকে উজাড় করে দিয়ে ঝাঁপিয়ে পড়তেন। সত্যজিৎ রায়ের যেমন সৌমিত্র ছিলেন, তরুণ মজুমদারের ছিলেন অনুপ কুমার। 20টিরও বেশি ছবিতে অনুপ কুমারকে তিনি অভিনয় করার সুযোগ দিয়েছেন। কিন্তু তরুণবাবু কি বলতেন জানেন? তিনি বলতেন যে একজন অভিনেতাকে যদি আমি সুযোগ দেই তাহলে শুধুমাত্র সেই অভিনেতার উপকার হয় না, সেই অভিনেতার অভিনয়ের গুণে সেই চলচ্চিত্র উপকৃত হয়। আর এই অভিনেতার সম্পর্কে যদি এটা না বলি যে তার দ্বারা আমার চলচ্চিত্র উপকৃত হয়নি, তাহলে ছলনা করা হবে, সত্যি কথা বলা হবে না। তরুণ মজুমদার ঠিক অনুপ কুমার সম্পর্কে এই কথাই বলেছিলেন। কয়েকদিন আগে তার জন্মদিন গেছে, আমরা কেউ জানতেও পারিনি, পালনও করিনি। কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাস যতদিন থাকবে, এই নৃপতি বাবুরা কিংবা অনুপ কুমার মতো শ্রদ্ধেয় অভিনেতারা পরোপকারী, অকৃতদার, এরকম এক একটা চরিত্রের উপাখ্যান তৈরি করে আমাদের শ্রদ্ধা আদায় করে নেবেন। যেখানেই থাকুন ভালো থাকুন নৃপতি বাবু, ভালো থাকুন শ্রদ্ধেয় অনুপ কুমার। কারণ আপনি আমাদের জীবনযাত্রায় শুধু অনুপ কুমার নন, আমাদের প্রিয় পলাতক, তাও আপনি। আনকাট রাতের গল্প আজকের মতো এখানেই শেষ করি। আগামী পর্বে আরও বেশ কিছু অজানা মানুষের উপাখ্যান নিয়ে আপনাদের সঙ্গে আবার উপস্থিত থাকবো আমি, অমিতাভ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আনন্দে থাকুন। আর হ্যাঁ, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।